আজকের মুভির গল্প 2012 সালে রিলিজ হওয়া প্রমেথিয়াস মুভির পরবর্তী অংশ। যদি আপনারা প্রথম মুভিটি না দেখে থাকেন তাহলে আগে সেটি দেখে নিন। মুভিটি আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনাদের অনেক ভালো লাগবে। চলুন এবার দেখি এলিয়েন কভেন্যান্ট। মুভির শুরুতে ডেভিডকে দেখানো হয় যে আসলে একটি রোবট। পিটার জানায় যে সে ডেভিডকে বানিয়েছে। ডেভিড তার স্রষ্টা বিজ্ঞানী পিটারকে জিজ্ঞেস করে, যদি আপনি আমাকে তৈরি করে থাকেন তাহলে আপনাকে কে তৈরি করেছে? এর জবাবে পিটার হেসে বলে, একদিন তুমি আর আমি মিলে এর উত্তর অবশ্যই খুঁজে বের করব। তারপর একটি বিশাল স্পেসশিপ যার নাম কভেন্যান্ট, সেটি তার ডেস্টিনেশন ওরিগাই 6-এর দিকে এগিয়ে যাচ্ছিল। তাতে স্লিপ মোডে থাকা 15 জন মানুষের একটি গ্রুপ ছিল যারা সেই গ্রহে নিজেদের কলোনি গড়ে তুলতে যাচ্ছিল। 2000 কলোনিস্ট এবং 1140টি হিউম্যান এমব্রিও ছিল যাদেরকে তাদের গন্তব্যে পৌঁছানোর পরে পরিপূর্ণ মানুষে পরিণত করা হতো এবং সেখানে হিউম্যান কলোনি তৈরি করা হতো। তাদের সেই গ্রহে পৌঁছতে এখনও 7 বছরের মতো সময় লাগত। পুরো স্পেসশিপে শুধু ওয়াল্টারই জেগেছিল, যে দেখতে মুভির শুরুতে দেখানো রোবটের মতোই হলেও আসলে ডেভিডের পরবর্তী জেনারেশনের রোবট ছিল। আর স্পেসশিপের বাকি সবাই ওরিগাই 6-এ পৌঁছানোর পর্যন্ত গভীর ঘুমে ছিল। মাদারশিপ জানায় যে স্পেসশিপে পাওয়ার কমে এসেছে, রিচার্জের প্রয়োজন। এরপর ওয়াল্টার স্পেসশিপকে রিচার্জ করার প্রক্রিয়া শুরু করে। রিচার্জ করার জন্য সে স্পেসশিপের বিশাল ছাতার মতো অংশ খুলে দেয়। তাতে সূর্যের এনার্জি থেকে স্পেসশিপ রিচার্জ হতে শুরু করে। ওয়াল্টার স্পেসশিপের একটি অংশ পরীক্ষা করে এবং যেটি খারাপ হয়ে গিয়েছিল সেটি সরিয়ে দেয়। ঠিক তখনই এক প্রবল নিউট্রিনো শকওয়েভ ঝড়ের মতো এসে স্পেসশিপের রিচার্জ সিস্টেমকে ব্যাপক ক্ষতি করে। স্পেসশিপে ঝাঁকুনি শুরু করে। ওয়াল্টার সঙ্গে সঙ্গে সব ক্রু মেম্বারদের জাগিয়ে তোলে। হঠাৎ এই ধাক্কায় অনেকেই নিজেদের স্লিপ পড থেকে নিচে পড়ে যায়। ওয়াল্টার শর্ট সার্কিট থেকে লাগা আগুন নেভানোর চেষ্টা করে। এই দুর্ঘটনায় তাদের ক্যাপ্টেন নিজের স্লিপ চেম্বারের ভেতরেই পুড়ে মারা যায়। মোট 47 জন ক্রু, 16টি এমব্রিও এবং স্পেসশিপের ক্যাপ্টেন এই দুর্ঘটনায় মারা গিয়েছিল। এরপর ওরামকে নতুন ক্যাপ্টেন বানানো হয়, কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব ছিল। সে সব দিক ভেবে গভীরভাবে সিদ্ধান্ত নিতে পারত না। স্পেসশিপ রিপেয়ার করতে 48 ঘন্টা সময় লাগত। ওরাম সকলকে নিজের নিজের কাজে দ্রুত যোগ দিতে বলে। তারা যত দ্রুত সম্ভব সেই এলাকা ছেড়ে যেতে চাইছিল। ক্যাপ্টেনের স্ত্রী এবং এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র ড্যানিয়েলস তার স্বামীর আকস্মিক মৃত্যুর কারণে গভীর দুঃখ ও শোকে ছিল। সে ওয়াল্টারকে জানায় যে তার স্বামীর স্বপ্ন ছিল তারা যখন নতুন গ্রহে পৌঁছবে তখন সেখানে একটি হ্রদের ধারে কাঠের ছোট্ট বাড়ি তৈরি করবে। এরপর ড্যানিয়েলস তার স্বামীকে শেষ বিদায় জানিয়ে তার মৃতদেহ মহাকাশে ভাসিয়ে দেয়। তারপর তারা সবাই স্পেসশিপের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করতে থাকে। পাইলট যখন মেরামত শেষ করে স্পেসশিপে ফিরে আসছিল তখন সে কিছু দূরে তীব্র আলো এবং অদ্ভুত শব্দ শুনতে পায়। তার হেলমেটে সব কিছু রেকর্ড হয়ে যায়। স্পেসশিপে ফিরে এসে যখন সেই রেকর্ডিং শোনা হয় তখন পাইলট বুঝতে পারে যে সেটি কোনো সাধারণ শব্দ নয়, বরং একটি বিখ্যাত গানের সিগন্যাল। সবাই অবাক হয়ে যায় যে পৃথিবী থেকে এত দূরে কোনো গানের সিগন্যাল কিভাবে শোনা যেতে পারে। তারা সেই সিগন্যালের উৎস খুঁজে বের করে। তাদের স্পেসশিপ থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরত্বে একটি তারামণ্ডলে 5টি গ্রহ ঘুরছিল। এর মধ্যে চতুর্থ গ্রহটি জীবনের জন্য উপযুক্ত বলে মনে হচ্ছিল। সেখানে পৃথিবীর মতো জলবায়ু, মাধ্যাকর্ষণ ও বায়ুমণ্ডল ছিল, আর সেখান থেকেই সেই রহস্যময় সিগন্যাল আসছিল। অদ্ভুত ব্যাপার হল, মানুষের বসবাসের জন্য সেই গ্রহটি তাদের আসল গন্তব্য ওরিগাই 6 থেকেও ভালো মনে হচ্ছিল। এখন তাদের সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছিল। তারা কি আরও 7 বছর ভ্রমণ করে নিজেদের আসল গন্তব্যে যাবে, নাকি মাত্র কয়েক সপ্তাহ দূরের এই নতুন গ্রহে যাবে? একদিকে ছিল সেই গন্তব্য যার জন্য তারা বছরের পর বছর গবেষণা করেছে এবং 19 বছরের ট্রেনিং নিয়েছে, আর অন্যদিকে ছিল একেবারে কাছের এমন একটি গ্রহ যেখানে জীবনের সম্ভাবনা অনেক বেশি ছিল। ক্রু মেম্বাররা সম্প্রতি বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল, তাই দ্বিতীয়বার তারা আবার স্লিপিং চেম্বারে গিয়ে আরও 7 বছরের জন্য নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাইছিল না। তাদের ভয় ছিল আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং তারা ক্যাপ্টেনের মতো ঘুমের মধ্যেই পুড়ে মারা যায়,
ক্যাপ্টেন ওরামও সেখানে নামার সিদ্ধান্ত নেয়, কিন্তু ড্যানিয়েলস ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করে যে এই গানের সিগন্যাল আসা অপরিচিত গ্রহে যাওয়া মোটেও ঠিক হবে না, কারণ বহু বছরের গভীর গবেষণা ও পরিশ্রমের পর তারা ওরিগাই 6 গ্রহটিকে বেছে নিয়েছিল। সেই লক্ষ্যেই তারা দীর্ঘ সময়ের কঠিন ট্রেনিংও নিয়েছিল। অন্যদিকে এই নতুন গ্রহ সম্পর্কে তারা কোনো গবেষণাই করেনি। ড্যানিয়েলসের মতে মানুষের কণ্ঠে গান, সেটাও আবার এমন এক গ্রহ থেকে যেখানে মানুষের অস্তিত্ব থাকার কথা নয়, এবং হঠাৎ এমন এক পারফেক্ট গ্রহ খুঁজে পাওয়া যা মানুষের জীবনের জন্য এতটাই উপযোগী বলে মনে হচ্ছে, এসব কিছুই ভালো লক্ষণের চেয়ে বিপদের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ক্যাপ্টেন ওরাম তাকে বোঝায় যে এই নতুন গ্রহটি মানব জীবনের জন্য আরও ভালো বিকল্প হতে পারে। আর গানের সিগন্যালের ব্যাপারে সে বলে, হয়তো গবেষণার সময় এই গ্রহটি তাদের নজর এড়িয়ে গিয়েছিল। ওরাম এটাও জোর দিয়ে বলে যে কোনো ক্রু মেম্বারই আর 7 বছরের জন্য স্লিপ মোডে গিয়ে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাইছিল না। অবশেষে ক্যাপ্টেন ড্যানিয়েলসের কথা খারিজ করে দিয়ে যেদিক থেকে গানের সিগন্যাল আসছিল সেদিকেই স্পেসশিপ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্রু মেম্বারদের একটি দল ছোট একটি ল্যান্ডারে করে সেই গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে। প্রচণ্ড ঝড় ও বায়ুমণ্ডলের ধাক্কা সামলে তাদের ল্যান্ডারটি গ্রহে অবতরণ করে। গ্রহটির ভৌগোলিক গঠন ছিল একদম পৃথিবীর মতো। সেখানে পানির ঝর্ণা ও অনেক ছোট ছোট হ্রদও ছিল। সবার আগে ওয়াল্টার সামনে চলছিল, যেন কোনো বিপদ এলে সবার আগে সে সেটার মোকাবিলা করতে পারে। একজন ক্রু মেম্বারকে স্পেস শাটলে রেখে বাকি সবাই গ্রহে নেমে পড়ে। যে সিগন্যালটি তারা অনুসরণ করছিল সেটি প্রায় 8 কিলোমিটার পশ্চিম দিক থেকে আসছিল। তারা সবাই সেই দিকেই এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা বিশাল গমের ক্ষেত দেখতে পায়। গমের শীষগুলো অস্বাভাবিক বড় ছিল। তারা ভাবতে থাকে এই ফসল কে ফলিয়েছে। এদিকে করিনা এবং তার এক সঙ্গী পানির নমুনা সংগ্রহ করার জন্য পিছনে থেকে যায়, আর বাকিরা সামনে এগিয়ে যায়। সামনে যেতে যেতে তারা একটি ছোট পাহাড় দেখতে পায়, যার আশেপাশের সব গাছ কাটা পড়েছিল, যেন বিশাল কিছু সেখান দিয়ে চলে গেছে। ঠিক তখনই তাদের নজরে একটি অদ্ভুত বিষয় আসে। গ্রহটি দেখতে পৃথিবীর মতো হলেও সেখানে কোনো পশু পাখির অস্তিত্বের চিহ্ন পর্যন্ত ছিল না। এরপর নিচে থাকা ক্রুদের কাছে স্পেসশিপ থেকে বার্তা আসে যে একটি ঝড় আসছে। এদিকে পানির নমুনা নিতে থাকা করিনার সঙ্গীর পা কিছু স্পোরের উপর পড়ে যায়। সেখান থেকে কিছু সূক্ষ্ম জীব বাতাসে উড়ে তার কানের ভেতর ঢুকে শরীরের মধ্যে মিশে যায়। অন্যদিকে সামনে এগিয়ে যাওয়া দলটি একটি অদ্ভুত দেখতে পুরনো স্পেসশিপ খুঁজে পায়। তারপর ক্রু মেম্বারদের আরেকজনের শরীরেও একইভাবে সেই সূক্ষ্ম জীব ঢুকে পড়ে। প্রথম যে ব্যক্তির শরীরে সেই সূক্ষ্ম জীব ঢুকেছিল তার শরীর খারাপ হতে শুরু করে। অন্যদিকে ভাঙাচোরা পুরনো স্পেসশিপের ভেতরে ড্যানিয়েলসরা ডক্টর এলিজাবেথ শয়ের আইডি ট্যাগ খুঁজে পায়। ওয়াল্টার জানায় যে ডক্টর শ সেই বিজ্ঞানী দলের সদস্য ছিলেন যারা 10 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া স্পেসশিপ প্রমিথিয়াসে ছিল। তারা এটাও বুঝতে পারে যে এই সেই একই স্পেসশিপ যেটিতে ডক্টর শ মহাকাশে গিয়েছিলেন। এদিকে অন্য ক্রু মেম্বাররা একটি কন্ট্রোল রুমে পৌঁছে যায়, যেখানে তারা একটি হোলোগ্রাম রেকর্ডিং দেখতে পায়। সেই রেকর্ডিংয়ে দেখা যায় ডক্টর এলিজাবেথ শ একটি স্পেসশিপের মধ্যে গান গাইতে গাইছেন। এটাই ছিল সেই গানের সিগন্যাল যার খোঁজে তারা এই গ্রহে এসেছিল। অন্যদিকে প্রথম সংক্রমিত হওয়া ক্রু মেম্বারের শরীর আরও খারাপ হতে থাকে। তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাকে নিয়ে দ্রুত ল্যান্ডার শাটালে ফিরে যাবে। ঠিক তখনই দ্বিতীয় সংক্রমিত ক্রু মেম্বারেরও অবস্থা খারাপ হতে শুরু করে। প্রথম ব্যক্তির রক্ত বমি করতে শুরু করে। করিনা এবং তার সঙ্গীরা তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতে তারা তাকে স্পেস শাটালের মেডিকেল চেম্বারে নিয়ে যায় চিকিৎসার জন্য। তার টি-শার্ট খুলতেই পিঠ থেকে রক্তের ফোয়ারা বের হতে শুরু করে। এরপর ফ্যারিস দৌড়ে গিয়ে মূল স্পেসশিপে খবর দেয়। তারপর সে করিনাকেও তার সংক্রমিত সঙ্গীর সঙ্গে মেডিকেল চেম্বারের ভেতরে লক করে দেয়, কারণ সে ভয় পাচ্ছিল করিনাও হয়তো সংক্রমিত হয়ে গেছে। করিনা বারবার তাকে বাইরে বের করে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ফ্যারিস রাজি হয় না। সে বাধ্য ছিল, কারণ সে চাইছিল না সংক্রমণ আরও ছড়িয়ে পড়ুক। এদিকে সেই ক্রু মেম্বারের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে এবং হঠাৎ তার পেট ফেটে ভেতর থেকে কাঁটাযুক্ত এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে। তারপর সেটি তার পিঠ চিরে পুরোপুরি বাইরে বেরিয়ে পড়ে। এলিয়েন প্রাণীটি এরপর করিনার দিকে এগোতে থাকে। ফ্যারিস বন্দুক নিয়ে সেই প্রাণীটিকে মারতে মেডিকেল চেম্বারের দিকে দৌড়ায়, কিন্তু ততক্ষণে সেই প্রাণীটি করিনার ওপর আক্রমণ করে ফেলে। ফ্যারিস চেম্বারে ঢুকে রক্তের ওপর পিছলে পড়ে যায়। সে প্রাণীটিকে ভেতরে আটকে রাখার চেষ্টা করে,
কিন্তু সেটি বাইরে বেরিয়ে আসে। এরপর ফ্যারিস একের পর এক গুলি চালায়। এই গুলির একটি গিয়ে গ্যাস সিলিন্ডারে লাগে এবং বিশাল বিস্ফোরণে পুরো শাটলটি উড়ে যায়। অন্যদিকে স্পেস শাটেলের বাইরে থাকা সেই ক্রু মেম্বারের অবস্থাও খারাপ হতে শুরু করেছিল, যার নাক দিয়ে সংক্রমণ শরীরে ঢুকেছিল। সে যন্ত্রণায় ছটপট করতে থাকে। তারপর তার মুখ ফেটে আরেকটি এলিয়েন প্রাণী বেরিয়ে আসে এবং জঙ্গলের দিকে পালিয়ে যায়। ওয়াল্টার পুরো ঘটনাটি খুব মনোযোগ দিয়ে দেখছিল। ড্যানিয়েলস মূল স্পেসশিপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ব্যর্থ হয়। ঠিক তখনই জঙ্গল থেকে সেই প্রাণীটি, যেটি কিছুক্ষণ আগে এক ক্রু মেম্বারের শরীর ফেরে বেরিয়েছিল, কয়েক মিনিটের মধ্যেই অনেক বড় হয়ে তাদের দিকে দৌড়ে আসে। প্রাণীটি ড্যানিয়েলসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ওয়াল্টার মাঝখানে এসে তাকে বাঁচায়। সেই প্রাণী ওয়াল্টারের একটি হাত কামড়ে ফেলে। এরপর এটি আরও ৩ জন ক্রু মেম্বারকে মেরে ফেলে। ঠিক তখনই এক রহস্যময় ব্যক্তি সেখানে এসে একটি ফ্লেয়ার গান ছোড়ে, যার শব্দে প্রাণীটি আবার জঙ্গলে পালিয়ে যায়। সেই ব্যক্তি বেঁচে থাকা ক্রুদের তার পেছনে আসতে বলে। সে তাদের একটি অদ্ভুত জায়গায় নিয়ে যায়, যেখানে চারপাশে হাজার হাজার মানুষের মতো দেখতে এলিয়েনদের পুরনো মৃতদেহ পড়েছিল। সবাই যেন যেই অবস্থায় ছিল সেভাবেই মারা গিয়েছিল। এরপর সে তাদের একটি বিশাল ভবনের ভেতরে নিয়ে যায়। আসলে সেই রহস্যময় ব্যক্তি ছিল মুভির শুরুতে দেখানো রোবট ডেভিড, যে ডক্টর এলিজাবেথ শয়ের সঙ্গে 10 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া স্পেসশিপ প্রমিথিউসের ক্রুদের একজন ছিল। ডেভিড তাদের জানায় যে শুধুমাত্র সে আর ডক্টর এলিজাবেথ শয় প্রমিথিউসের দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। এরপর তারা দুজন একটি এলিয়েন স্পেসশিপ চালিয়ে এই গ্রহে এসেছিল। সে বলে সেই এলিয়েন স্পেসশিপে তারা দুজন ছাড়া আর কিছু ছিল না, শুধু ছিল এক ভয়ঙ্কর ভাইরাস দিয়ে তৈরি জৈবিক অস্ত্র। কিন্তু গ্রহে অবতরণের সময় ভুলবশত সেই অস্ত্র সক্রিয় হয়ে যায়, ফলে স্পেসশিপের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধ্বংস হয়ে যায়। ডক্টর এলিজাবেথ শ সেই দুর্ঘটনায় মারা যান। ডেভিড আরও জানায় যে আজ তারা যে ভয়ঙ্কর এলিয়েন প্রাণীগুলো দেখেছে, সেগুলো আসলে সেই ভাইরাস থেকেই সৃষ্টি হয়েছে, আর তখন থেকেই সে এই গ্রহে আটকে আছে। ড্যানিয়েলস জিজ্ঞেস করে, তাদের মৃত ক্রুরাও কি একই ভাইরাসে সংক্রমিত হয়েছিল? ডেভিড বলে, হ্যাঁ, অবশ্যই, কারণ এই ভাইরাস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি যে কোনো মাংস ও রক্তের জীবের উপর আক্রমণ করতে পারে, সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী। এরপর ডেভিড ওয়াল্টারের দিকে তাকিয়ে বলে, স্বাগতম ভাই, কারণ ওয়াল্টারও ডেভিডের মতোই একটি রোবট ছিল, তবে সে ডেভিডের চেয়ে কয়েক জেনারেশন উন্নত মডেল। ড্যানিয়েলস ওয়াল্টারকে বলে যে তার সব কিছুই খুব সন্দেহজনক লাগছে। ওয়াল্টার তাকে আশ্বস্ত করে যে সে ডেভিডের সঙ্গে কথা বলবে। এদিকে তারা সবাই নিজেদের মূল স্পেসশিপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। ডেভিড জানায় যে এই গ্রহে ঝড় ও খারাপ আবহাওয়া কখনো কখনো টানা কয়েক মাস পর্যন্ত চলতে পারে। অন্যদিকে পাইলট মূল স্পেসশিপটিকে গ্রহের আরও কাছে নিয়ে আসে, যাতে নিচে থাকা ক্রুদের সঙ্গে যোগাযোগ করা যায়। এদিকে ডেভিড নিজের লম্বা চুল কেটে ফেলে। তারপর সে সেই মুহূর্তের কথা মনে করতে থাকে যখন সে প্রথম এই গ্রহে এসেছিল এবং কিভাবে সে এই গ্রহের বাসিন্দাদের ওপর সেই জৈবিক অস্ত্র ব্যবহার করেছিল। ডেভিড সেই জৈবিক অস্ত্র ব্যবহার করে পুরো গ্রহের মানুষের ওপর ভাইরাসের বৃষ্টি নামিয়ে দিয়েছিল, যার ফলে মুহূর্তের মধ্যেই পুরো গ্রহের জীবন ধ্বংস হয়ে যায়। এরপর ডেভিড ওয়াল্টারকে ডক্টর এলিজাবেথ শয়ের কবর দেখায়। ডেভিড বলে যে সে ডক্টর শকে ভালোবাসত, যেমন ওয়াল্টার ড্যানিয়েলসকে ভালোবাসে। ওয়াল্টার বলে, এটা সম্ভব নয়, কারণ আমরা দুজনেই রোবট। রাতের সেই এলিয়েন প্রাণীটি, যেটি জঙ্গলে পালিয়ে গিয়েছিল, তাদের আশ্রয়স্থলে চলে আসে এবং এক ক্রু মেম্বারকে হত্যা করে। অন্যদিকে মূল স্পেসশিপের সঙ্গে তাদের যোগাযোগ আবার স্থাপিত হয়। অনেকক্ষণ পর ক্যাপ্টেন যখন নিখোঁজ ক্রু মেম্বারকে খুঁজতে সেখানে পৌঁছায়, তখন সে দেখে ডেভিড নতুন এলিয়েন প্রাণীটির সঙ্গে কথা বলার চেষ্টা করছে। ডেভিড তাকে গুলি চালাতে বারণ করে, কিন্তু ক্যাপ্টেন সেই প্রাণীটিকে মেরে ফেলে। এরপর সে নিজের মৃত ক্রু মেম্বারের দেহ দেখতে পায়। ক্যাপ্টেন ডেভিডকে ধ্বংস করার হুমকি দিয়ে জিজ্ঞেস করে আসলে সেখানে কি চলছে। ডেভিড তখন ক্যাপ্টেনকে নিজের গবেষণাগারে নিয়ে যায়। সেখানে সে সেই ভাইরাসের ডিম দেখায়, যেগুলো এই গ্রহের বিজ্ঞানীরা তৈরি করেছিল। তখন বোঝা যায় যে এলিয়েন প্রাণীগুলো তার ক্রুদের হত্যা করছিল আসলে ডেভিডেরই সৃষ্টি। ডেভিড সেই ভাইরাসকে আরও উন্নত করে নতুন নতুন প্রাণী তৈরি করেছিল। এরপর সে ধোঁকা দিয়ে ক্যাপ্টেনের উপরও সেই এলিয়েন প্যারাসাইট ছেড়ে দেয়। এদিকে অন্য ক্রু মেম্বাররা ক্যাপ্টেনকে খুঁজতে খুঁজতে ডেভিডের ল্যাবে পৌঁছে যায়।
অন্যদিকে পাইলট আরেকটি শাটল নিয়ে মূল স্পেসশিপ থেকে গ্রহের দিকে রওনা হয়। ক্যাপ্টেন সংক্রমিত হয়ে পড়লে সে ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? ডেভিড উত্তর দেয়, সৃষ্টি। ঠিক তখনই ক্যাপ্টেনের বুক চিরে নতুন এক এলিয়েন প্রাণী বেরিয়ে আসে। ডেভিড সেই প্রাণীটির দিকে এমনভাবে তাকায় যেন কোনো মা তার সদ্য জন্মানো শিশুর দিকে তাকাচ্ছে। আসলে ডেভিড জানত যে সে একটি রোবট এবং কখনোই মানুষের মতো স্বাভাবিকভাবে জীবন সৃষ্টি করতে পারবে না। এই হীনমন্যতা থেকেই সে মানসিকভাবে বিকৃত হয়ে পড়েছিল। সে নতুন জীবন সৃষ্টি করে মানুষের সমকক্ষ হতে চাইছিল। মানুষের জাতিকে সে ত্রুটিপূর্ণ প্রজাতি মনে করত, তাই সে এমন এক পারফেক্ট জীব তৈরি করতে চাইছিল। আর তার মতে সেই এলিয়েন প্রাণীগুলোই ছিল পরিপূর্ণ প্রজাতি, কারণ তারা যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে সক্ষম। এরপর ওয়াল্টার ডেভিডের ল্যাবের আরেকটি অংশে প্রবেশ করে। সেখানে সে ডক্টর এলিজাবেথ শয়ের কাটাচেরা মৃতদেহ দেখতে পায়, যার ওপর বিভিন্ন পরীক্ষা চালানো হয়েছিল। ডেভিড বুঝতে পারে ওয়াল্টার তার কর্মকাণ্ড জেনে গেছে, তাই ডেভিড কথার ফাঁদ ফেলে হঠাৎ ওয়াল্টারের গলায় একটি ধারালো যন্ত্র ঢুকিয়ে দেয়। এতে ওয়াল্টার সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে অচল হয়ে পড়ে। তারপর ডেভিড সেই যন্ত্র বের করে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ওয়াল্টারের ক্ষত নিজে থেকেই সেরে উঠতে শুরু করে। এদিকে এলিয়েন প্রাণীগুলো আবার আক্রমণ করতে শুরু করে। ড্যানিয়েলস বুঝতে পারে যে ডক্টর এলিজাবেথ শ দুর্ঘটনায় মারা যাননি, বরং ডেভিড তার ওপর পরীক্ষা চালিয়েছিল নতুন প্রজাতির এলিয়েন তৈরি করার জন্য। ডেভিড ড্যানিয়েলসকে মারতে গেলে ঠিক তখনই ওয়াল্টার এসে তাকে বাঁচায়। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল, কারণ সে ডেভিডের চেয়ে অনেক বেশি উন্নত প্রযুক্তির রোবট ছিল এবং তার সব সিস্টেম নিজে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। সে ড্যানিয়েলসকে তাড়াতাড়ি পালাতে বলে। এরপর ওয়াল্টার ডেভিডকে নষ্ট করে দেয়। ড্যানিয়েলস একটি সিগন্যাল পাঠায় যাতে পাইলট তাদের অবস্থান খুঁজে পেতে পারে। পাইলট শাটলটি ল্যান্ড করায় ড্যানিয়েলস ও ওয়াল্টার দৌড়ে শাটলে উঠে পড়ে, কিন্তু একটি এলিয়েন প্রাণীও তাদের সঙ্গে শাটলে ঢুকে যায়। ড্যানিয়েলস নিজের জীবন বাজি রেখে সেই প্রাণীটিকে মারার চেষ্টা করে। শেষে সে সেটিকে একটি ক্রেনের ফাঁদে আটকে হত্যা করে। অবশেষে তারা সেখান থেকে বেঁচে মূল স্পেসশিপে ফিরে আসে। এখন ড্যানিয়েলস স্পেসশিপের নতুন ক্যাপ্টেন হয়ে যায়। যখন ড্যানিয়েলস ঘুমাচ্ছিল তখন স্পেসশিপের সুপার কম্পিউটার তাকে ঘুম থেকে জাগিয়ে জানায় যে স্পেসশিপে একটি এলিয়েন প্রাণী ঢুকে পড়েছে। ড্যানিয়েলস ও পাইলট সেই প্রাণীটিকে খুঁজতে শুরু করে। প্রাণীটি 2 জন ক্রু মেম্বারকে মেরে ফেলেছিল। এরপর ড্যানিয়েলস ও পাইলট সেটিকে খুঁজে বের করে একটি ভারী মেশিনে আটকে মহাকাশে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু হঠাৎ সেই যন্ত্রটি আটকে যায় এবং প্রাণীটি আবার ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই পাইলট একটি এয়ার লক খুলে দেয়, ফলে প্রাণীটি বাইরের প্লেটে আটকে মহাকাশে ছিটকে পড়ে যায় এবং ড্যানিয়েলস অল্পের জন্য বেঁচে যায়। এরপর ড্যানিয়েলস পাইলটকে আবার হাইপার স্লিপে পাঠিয়ে দেয়, যতক্ষণ না তারা নিজেদের আসল গন্তব্য ওরিগাই 6-এ পৌঁছায়। তারপর ওয়াল্টার ড্যানিয়েলসকেও হাইপার স্লিপে পাঠিয়ে দেয়। ঘুমিয়ে যাওয়ার আগে ড্যানিয়েলস ওয়াল্টারকে জিজ্ঞেস করে, আমরা যখন ওরিগাই 6-এ পৌঁছাবো তখন তুমি কি আমাকে হ্রদের ধারে কাঠের বাড়ি বানাতে সাহায্য করবে তো? এই প্রশ্ন শুনে ওয়াল্টার অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, যেন সে এই কথাটি প্রথমবার শুনছে। অথচ ড্যানিয়েলস এর আগেই ওয়াল্টারকে এই স্বপ্নের কথা বলেছিল। ড্যানিয়েলস সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা ওয়াল্টার নয়, ডেভিড। সে চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে সে আবার হাইপার স্লিপে চলে যায়। এরপর ডেভিড নিজের শরীরের ভেতরে লুকিয়ে আনা এলিয়েন প্রাণীর 2টি ভ্রূণ সেই চেম্বারে রেখে দেয় যেখানে মানুষের এমব্রিওগুলো রাখা ছিল। তারপর সে পৃথিবীতে একটি বার্তা পাঠায় যে ড্যানিয়েলস ও পাইলট ছাড়া বাকি সব ক্রু সদস্য দুর্ঘটনায় মারা গেছে এবং অবশিষ্ট 2000-এরও বেশি কলোনিস্ট ও এমব্রিও নিয়ে তারা ওরিগাই 6-এর দিকে এগিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে এই বার্তা 1 বছরের মধ্যে পৃথিবীতে পৌঁছে যাবে। আর এখানেই মুভির সমাপ্তি হয়। আসলে ডেভিড ওয়াল্টারকে হারিয়ে তার জায়গায় চলে এসেছিল। এই পুরো ঘটনাই ছিল ডেভিডের পরিকল্পনার অংশ। ডেভিডের মানুষের দেহ প্রয়োজন ছিল যাতে সে ভাইরাস ব্যবহার করে আরও উন্নত এলিয়েন প্রাণী তৈরি করতে পারে এবং তাদের সংখ্যা বাড়াতে পারে। প্রথম দিকে সে ডক্টর এলিজাবেথ শকে জীবিত রেখেছিল এবং তার শরীরের ওপর বিভিন্ন পরীক্ষা চালিয়েছিল। কিন্তু ডক্টর শ মারা যাওয়ার পর তার এলিয়েন প্রজননের পরিকল্পনা থেমে যায়। ডেভিড নিজে স্পেসশিপ নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই গ্রহ ছেড়ে কোথাও যেতে পারছিল না, তাই সে মানুষদেরই সেই গ্রহে টেনে আনতে শুরু করে। আর শেষ পর্যন্ত ডেভিড তার মিশনে সফল হয়ে যায়। বন্ধুরা, মুভির গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন।